কুসুমপুর গ্রামের জামাইবরণ সত্যিই দেখার মতো। তার উপর আজ জমিদার বাড়ির ছোট মেয়ের জামাই আসছে দিরাগমনের পর মেয়েকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে। এখন আর জমিদারি নেই ঠিকই, তবে জমিদারির ঠাঁটবাট এখনো বজায় রেখেছেন রায়বাড়ির কর্তা। পাড়ার মেয়ে বউরা মিলে নানাবিধ রান্নায় ব্যস্ত। বৌদিদিরা সবাই মিলে ময়ূরাক্ষী মানে নতুন বউকে সাজাতে গিয়ে রঙ্গরসিকতায় ওর গায়ে ঢলে পড়ছে। আহা, কি সুন্দর দেখাচ্ছে গো আমাদের ঠাকুরঝিকে। ঠাকুর জামাই তো আর চোখ ট্যারা হয়ে যাবে। ও মা, দেখো দেখো, ঠাকুরঝির গাল দুটো কেমন লাল হয়ে গেল শুনে। এমন সময় সদর দরজা থেকে হাঁপাতে হাঁপাতে চাকর মন্টু এসে খবর দিল, নতুন জামাইবাবু এ পড়েছে গো, নতুন জামাইবাবু এ পড়েছে। সবাই তখন ব্যস্ত হয়ে বেরিয়ে এলো। শাঁখ বাজিয়ে উলু দিয়ে গিন্নিমা নতুন জামাইকে বরণ করে ঘরে নিয়ে এলেন। বাড়ির কর্তা নতুন জামাইকে নিয়ে বসার ঘরে বসলেন। মেয়ে বউরা চা ও নানা রকমের গরম ধোঁয়া ওঠা পিঠে নিয়ে এলো জামাইয়ের কাছে, কিন্তু সে কিছুই খেতে চাইল না, হাত দিয়ে সরিয়ে দিল। হো ঠাকুর জামাই, বলি আজ কিন্তু সব খেতে হবে, বিয়ের দিন বড্ড ফাঁকি দিয়েছ। না না না, আমি এখন কিছু খাবো না। ও মা, সে কি কথা, খাবো না মানে? এই মুখ দক্তি খান, এই খান তোমার বউ নিজ হাতে বানিয়েছে তোমার জন্য, এই খানা তো খেতেই হবে। না না না, আমি তো বললাম আমি এখন কিছু খাবো না। হো মা, ভয় পেয়ে উঠলে কেন? আহা, খাবারই তো খেতে বলছি, এমন ভাব করলে যেন কি না কি খেতে বলছি। জানি নে বাবা। বৌমারা, তোমরা এখন একটু যাও দেখিনি, জামাই বাবাকে একটু বিশ্রাম নিতে দাও। যাও, তোমরা এখন যাও, জামাই বাবা একটু বিশ্রাম নিক, তারপর না হয় তোমরা গল্প গুজব করো, কেমন? আচ্ছা বাবা। শালাশালিরা এসেছিল নতুন জামাইয়ের সাথে রসিকতা করতে, কিন্তু জামাই কেমন যেন চুপচাপ। জগবন্ধুবাবু বিচক্ষণ মানুষ, তিনি বুঝলেন জামাই বুঝি পথশ্রমে শ্রান্ত হয়ে পড়েছে, তার এখন বিশ্রাম দরকার। তাই সকলকে তিনি ঘর থেকে চলে যেতে বললেন। তারপর জামাইয়ের সাথে কুশল বিনিময় করলেন, তার বাবা মার খবর নিলেন। এমন সময় তার হাতে লেগে টেবিলে রাখা চশমাটা মেঝেতে পড়ে যায়। তিনি ঝুঁকে মেঝে থেকে চশমাটা তুলতে গেলে টেবিলের তলায় তার জামাইয়ের পা দুখানি দেখে বুকটা ছ্যাত করে উঠল। কি দেখছেন তিনি? জামাইয়ের পা দুটো গোড়ালি থেকে উল্টো। বুকের ভেতরে উথাল পাথাল করলেও তিনি ছিলেন বিচক্ষণ ব্যক্তি, তাই নিজেকে শান্ত রেখে উঠে বসলেন আর মনে মনে ঠিক করে নিলেন তার এখন করণীয় কি। শ্মশানতলার শিব মন্দিরের পাশে এক ধনী বাবা থাকেন। যৌবনে তিনিও কিছুদিন তার সঙ্গী হয়েছিলেন, বেশ কিছু ক্রিয়াকর্মও শিখেছিলেন, কিন্তু মা এসব জানতে পেরে তাকে সংসারী করতে বিয়ে দিয়ে সংসারে বেঁধে ফেলেছিলেন। তবে তিনি আর কাল বিলম্ব না করে জামাইকে বললেন, বাবা, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত, যাও যাও বাবা, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। জামাইও আর দ্বিরুক্তি না করে ঘরে চলে গেল। জগবন্ধুবাবু ঠিক এই সময়েরই অপেক্ষা করেছিলেন। জামাই ঘরে ঢুকতেই তিনি বাইরে থেকে দরজা বন্ধ করে মন্ত্র পড়ে দিলেন, যা তিনি যৌবনে ধনী বাবার কাছে শিখেছিলেন। এদিকে সেই জামাইরূপী অশরীরীও ততক্ষণে বুঝে গেছে যে সে আটকা পড়ে গেছে। তারপরে তার বিকট চিৎকার আর দাপাদাপিতে বাড়ির ভেতর মহল থেকে সবাই দৌড়ে এসেছে। ছাড় ছাড় বলছি, ছাড়, আমাকে শেষ করে দেব, তোদের সবাইকে আমি শেষ করে দেব, ছাড় ছাড় বলছি, শয়তান। জগবন্ধুবাবু শান্ত গলায়
সংক্ষেপে আসল ঘটনাটা বলে সকলকে শান্ত থাকতে বলল। তিনি বললেন যে তিনি মন্ত্র পড়ে দিয়েছেন ঠিকই, তবে সেই মন্ত্রের জোর বেশিক্ষণ স্থায়ী নয়, তাই তিনি যাচ্ছেন ধনী বাবার কাছে, আর তার না আসা পর্যন্ত সবাই যেন মাথা ঠান্ডা রেখে সাবধানে থাকে। এই বলে তিনি বেরিয়ে গেলেন। ধনী বাবাকে সবকিছু বলে কিছু জিনিসপত্র জোগাড় করে তাদের আসতে ঘণ্টাখানেক লেগে গেল। ধনী বাবা বাড়িতে এসে সবাইকে বাড়ির একটি ঘরে দরজা বন্ধ করে অপেক্ষা করতে বললেন। বলে দিলেন তার নির্দেশ ছাড়া কেউ যেন সেই ঘর থেকে বের না হয়। এবার তিনি গিয়ে শিকল খুলে সেই ঘরে ঢুকলেন, আর তারপর ঘণ্টাখানেক ধরে চলল চিৎকার, হুঙ্কার, দাপাদাপি। পুরো বাড়ি যেন কেঁপে কেঁপে উঠল। এমন সময় একটা প্রকাণ্ড আওয়াজ হলো পেছনের বাগান থেকে, আর তারপরে সব চুপচাপ। এবার ধনী বাবা বাইরে বেরিয়ে এসে সকলকে ডাক দিলেন। সকলে বেরিয়ে এসে সেই প্রকাণ্ড আওয়াজের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন যে সে যাবার সময় বাগানের ঈশান কোণে যে বটগাছটি আছে তার একটি বড় ডাল ভেঙে দিয়ে গেছে। তারপর তিনি শোনালেন একটি হাড় হিম করা ঘটনা। বহু বছর আগে জগবন্ধুবাবুর প্রপিতামহের এক পিসিমা এক প্রতিবেশীর ছেলেকে মনে মনে পছন্দ করতেন। তা জানতে পেরে তাড়াতাড়ি করে তার পিতা মেয়ের অমতেই নবাবগঞ্জের জমিদারের মেজ ছেলে সূর্যকুমারের সাথে বিয়ে ঠিক করে ফেলেন। বিয়ের পর যখন সূর্যকুমার বউকে নিতে আসে, সেদিনও এমনই আয়োজন হয়েছিল বাড়িতে। নতুন জামাই এলে নতুন বউ আভাময়ী সেজে গুজে জামাইয়ের জন্য শরবত নিয়ে আসে। সূর্যকুমার এ কদিনেই বড় ভালোবেসে ফেলেছিলেন আভাময়ীকে, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই আভাময়ীর হাতে শরবত খেয়ে রক্তবমি শুরু হয় সূর্যকুমারের, এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাড়ির কেউ কিছুই বুঝে উঠতে না পারলেও জমিদার বাবুর নিজের মেয়ের উপর সন্দেহ হয়, কিন্তু আভাময়ী কোনো কথা স্বীকার করে না। জমিদারবাবু গোপনে আভাময়ীকে নিজের ঘরে ডেকে পাঠান। তিনি আভাময়ীকে বলেন, আমি নিশ্চিত এই কাজ তোমার দ্বারাই হয়েছে। মতিভ্রম হয়েছে তোমার। না না বাবা, আমি এই কাজ করিনি, বিশ্বাস করুন। হ্যাঁ, আমি এই কাজ করিনি। আমি কেন করবো এই কাজ বাবা? তিনি আমার স্বামী ছিলেন। জানি তোমার মতিভ্রম হয়েছিল, তাই তুমি এ কাজ করেছ। তুমি জানো না তুমি কত বড় পাপ করেছ। আভাময়ী ঘর থেকে চলে যাবার কিছুক্ষণ পরে ঘরের মধ্যে একটা ছায়া মূর্তি দেখতে পান জমিদারবাবু। অবাক হয়ে ধর্মর করে উঠে বসেন বিছানার ওপর। তারপর তিনি কে বলে চিৎকার করে উঠতেই বাড়ির পরিচারিকা ক্ষান্তমণি তার পায়ে লুটিয়ে পড়েন। বাবু, বাবু, সব জেনে শুনে চুপ থাকলে আমার বড় পাপ হবে বাবু, তাই বলতে এলুম। কি 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 হয়েছে? কি কি এমন করে হঠাৎ করে ঘরে ঢুকে পড়েছ? কি ব্যাপার? হ্যাঁ, কি বলতে এসেছ? বাবু, বাবু, আমি সব জানি বাবু। দিদিমণি, দিদিমণি শরবতে বিষ মিশিয়েছে। আমি দেখেছি, আমি দেখেছি, কিন্তু ভয় বলতে পারিনি বাবু। আমি জানি সে কথা। তবে তুমি আমাকে আজ যা বললে তা আর কখনো কারো কাছে প্রকাশ করবে না। এই বলে তিনি আলমারি থেকে এক থলে টাকা নিয়ে ক্ষান্তমণির হাতে দিয়ে বললেন, এক্ষুনি এই টাকা নিয়ে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, অনেক দূরে কোথাও চলে যাবে। এই ঘটনার কথা কেউ কোনো দিন যেন জানতে না পারে। এইভাবে সব কিছু জেনে শুনেও ধামাচাপা দিয়ে মৃতদেহ পুড়িয়ে দিলেন জমিদারবাবু।
সেই থেকে এই সূর্যনারায়ণের আত্মা প্রতিশোধের অপেক্ষা করছিল, কিন্তু তারপর থেকে তাদের বংশে আর কোনো মেয়ে জন্মায়নি। এবার জগদম্বার জন্মের পর থেকেই সে অপেক্ষা করেছিল এই জামাই বরণের। এরপর ধনী বাবা উঠে পড়লেন, আর ঠিক এই সময় পিয়ন এসে একটা টেলিগ্রাম দিয়ে গেল। বলল রাস্তায় নাকি তার সাইকেল খারাপ হওয়ায় দেরি হয়ে গিয়েছে। টেলিগ্রামে লেখা ছিল, সমরেন্দ্র মানে নতুন জামাই বাথরুমে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, শীঘ্রই নতুন বৌমাকে আনতে যাবে।